এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মিটু। রেজওয়ানা কিচেন থেকে তরকারির বাটি নিয়ে আসছিলেন। ছেলের কাশির শব্দে দৌড়ে সে পিঠে হালকা চাপড়ে দিলেন। ধীরে ধীরে শ্বাস নে। পানি খেতে গিয়েও কি তাড়াহুড়ো করছিলি? রক্তিম কেশে গলা পরিষ্কার করলো। মনে হচ্ছে পানিটা সরাসরি শ্বাসনালীতে ঢুকে গিয়েছিল। রানিয়া পাশে বসে প্লেট টেনে নিয়ে বলল, তোমার ছেলে সব কিছুতেই বাড়াবাড়ি। বিয়ে করতে গেলে দেখা যাবে কাজে অমুকের মেয়ের সঙ্গে তমুকের ছেলে বলার আগে কবুল 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 বলে চলে আসবে বউ রেখে। বউ রেখে আসলে তুই যত্ন করে নিয়ে আসবি। তোকে পেলে পুষে বড় করছি কেন? প্রতি মাসের হাত খরচের টাকাটা দেই যেন আমার বউয়ের সেবা যত্ন করিস। কি আমি তোর বউদের সেবা করব? রানিয়া চেঁচিয়ে উঠল। আম্মু তোমার ছেলে কি বলেছে শুনেছ? আমাকে কি ওর বউয়ের সেবা করার জন্য বড় করেছ? যা, তোর কাছ থেকে আমি 1 টাকাও নিব না, প্রয়োজনে টিউশন করে চলবো। রেজওয়ানা মেয়েকে ধমক দিয়ে বললেন, তুই থাম তো নিয়া, আমার রক্তিমের সঙ্গে কথা আছে। বলে তিনি চেয়ার টেনে বসলেন। রক্তিম ভাত মেখে মুখে 1 লোকমা নিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। রেজওয়ানা বললেন, মুন্নি ফোন করেছিল আগামী শুক্রবার ওদের অ্যানিভার্সারি আমাদের যেতে বলেছে। হ্যাঁ, দাওয়াত করেছে তো যাবা। যেতেই তো চেয়েছিলাম, কিন্তু সেদিন আমাদের আরেকটা দাওয়াত আছে, তাই তোর বাবা বলেছে তুই যেন চলে যাস। আমি যেতে পারবো না। সপ্তাহে একটা ছুটির দিন পাই বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য। সেই দিনও ফ্যামিলি প্রোগ্রামে ব্যস্ত থাকবো। নিয়াকে পাঠিয়ে দাও। রানিয়া বলল, আমিও যেতে পারবো না। তুই জানিস না এবারে সেমিস্টারে আমিও শুক্রবারে ক্লাস নিয়েছি। আমি যেতে পারবো না, রক্তিম ঘাট তেরার মতো বলল। রেজওয়ানা পুত্রের প্লেটে তার পছন্দের চিংড়ি মালাইকারির বড় বড় 2 পিস চিংড়ি তুলে দিয়ে বললেন, তা কি করে হয় বাবা? তোর ফুপু রাগ করবে একেবারেই কেউ না গেলে। তাছাড়া বাবার বাড়ি থেকে কেউ না গেলে মুন্নিরও মান সম্মান থাকবে না। ওর শ্বশুর বাড়িতে একটাই ভাইয়ের পরিবার তার, আর তোরাও তো কত আদুরে মুন্নির কাছে। রানিয়া বলল, আমরা আদরের হলে কি হবে? ফুফু যে সব সময় তোমার পিছনে পড়ে থাকে, তার বেলায় কি? আমার সঙ্গে যাই করুক, তোরা ওর ভাতিজি ভাতিজা, তোরা কখনো বেয়াদবি করবি না। সে যাই বলো, আমি যেতে পারবো না। রক্তিম খাওয়া শেষ করে নীরবে উঠে গেল। ভীষণ অস্থির লাগছে হঠাৎ। সদর দরজা খুলে ছাদে চলে গেল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। রাতে নরিতা টেবিলে বসে পড়াশোনা করছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনে কলারের নাম দেখে মুখে হাসি ফুটল। ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। ইটি গার্ল, কি খবর তোর? আই এম অলওয়েজ চিলমো। এই তো পড়তে বসেছি। ইউনিভার্সিটিতে গিয়েও কিন্ডারগার্ডেনের মতো স্টুডেন্টের মতো পড়াশোনা করতে হয় তোকে? জীবনে চিল করবি কবে? তোমার মতো চিল করার কোনো শখ নেই আমার, তানজিম ভাইয়া। কেন, তোকে এখন পর্যন্ত কোনো ছেলে প্রপোজ করেনি? আমি তো চাই না কোনো ছেলে আমাকে প্রপোজ করুক। ও আচ্ছা, তাহলে কোনো মেয়ে প্রপোজ করুক সেটাই চাস? ভাইয়া, তুমি এত ডার্টি মাইন্ডেড। আমি কিন্তু খালামণির কাছে বিচার দিব। ওলে খালামণির চামচি, অ্যাপেলের ফোন লাগবে না? ইস, তুমি কত খারাপ, সব সময় আমাকে ব্ল্যাকমেল করো। হ্যাঁ, সেটা আমার জন্মগত অধিকার তোর প্রতি। এখন কাজের কথা শুন। তানজিমকে তার কথা শেষ করতে না দিয়ে নরিতা বলল, হ্যাঁ জানি তো কি করতে হবে। তোমার কারেন্ট গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলতে হবে আমি তোমার ফিয়ান্সে, তাই তো? দ্যাটস লাইক এ গুড গার্ল। আই লাভ ইউ সিস। সামনে জন্মদিনে নতুন লঞ্চ হওয়া আইফোন তোর দরজায় করা লাগবে। হ্যাঁ হ্যাঁ জানি তো। তোমার সকল ক্রাইমের পার্টনার আমাকে বানিয়ে রেখেছো যেন বিপদে পড়লে কুয়োতে একা যেতে না হয়। আমাকে নিয়েই ডুবে, আমাকে নিয়েই ডুববে। তানজিম মাছি তাড়ানোর মতো করে বলল, আরে না, কুয়েতে তোকে নিয়ে যাব না, তোকে বুড়িগঙ্গার পচা পানিতে ফেলে যাব।
তুমি আসলেই খুব খারাপ ভাইয়া। আমাকে দিয়ে নিজের স্বার্থ হাসিল করো, আবার আমাকেই বিপদে ফেলার পায়তারা করো। তুই এক কাজ কর, জলদি অনার্সটা কমপ্লিট করে স্টুডেন্ট ভিসা নিয়ে চলে আয় ক্যালিফোর্নিয়া। অবশ্য তুই যদি চাস তবে স্পাউন্ড ভিসায় আসতে পারিস। দেখবো নাকি কোনো আমেরিকান পাসপোর্টধারী। নো, যেতে হলে নিজের যোগ্যতায় যাব, অন্যের কাঁধে ভর দিয়ে যাব না। নরিতা গম্ভীর স্বরে বলল, ওকে সিস, এত রাখতে নেই মিষ্টি মেয়েদের। এর জন্য এখন পর্যন্ত কোনো ছেলে তোকে প্রপোজ করেনি। ভাইয়া গেট লস। ওকে ওকে, চিল্লাস কেন? যাচ্ছি। সবাই বলে তুই শান্ত মেয়ে, মিষ্টি মেয়ে। আমি তো জানি তুই একটা পদের হাড্ডি মাংস। নরিতা ফোন কেটে দিয়ে হেসে ফেলল, তারপর আবারও পড়ায় মনোযোগ দিল। রেজওয়ানার ননদ মুন্নি ফোন দিয়ে জিজ্ঞেস করছে, ভাবি, রক্তিমকে বলেছো আমার বাড়ি আসার কথা? বলছি মুন্নি, কিন্তু ও আসলে রাজি হচ্ছে না। সপ্তাহে একদিন ছুটি পায়, সেদিনটা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়, তাই বন্ধুদের আড্ডা মিস করতে চাইছে না। তোমাকে তো বলেছি ভাবি, ওই দিন জুঁইর বাবার বন্ধুর ফ্যামিলি আসবে। জুঁইর বাবার বন্ধু বিরাট খানদানি ব্যবসায়ী পরিবারের, তার একমাত্র সুন্দরী শিক্ষিত মেয়ে। মেয়ের বাবা যদি আমাদের রক্তিমকে পছন্দ করে ফেলে, তবে তোমাদের স্ট্যাটাস কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করেছো? মুন্নি, তোমার ভাইয়ের সঙ্গে কথা বলেছো? সে তো বলেছিল তার কোনো বন্ধুর মেয়েকে নাকি তার পছন্দ হয়েছে, সেই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিবে। আরে বাদ দাও ভাইয়ার কথা, আগে ওরা আমাদের রক্তিমকে পছন্দ করো, তারপর আমি ভাইয়াকে রাজি করাবো। সে না হয় বুঝলাম, কিন্তু এত বড় ঘর থেকে মেয়ে আনা কি ঠিক হবে? এই মেয়ে কি আমাদের সঙ্গে এক বাড়িতে থাকবে, না আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি ঘর জামাই বানিয়ে রাখবে? এই যে ভাবি, ছোট লোকের মতো একটা কথা বললে। ছেলেকে ঘর জামাই বানিয়ে রাখবে মানে কি? বিয়ে হলে তো সব কিছু রক্তিমেরই হবে, আর ওর শ্বশুরের ব্যবসা তো ও নিজেই দেখবে। এখানে ঘর জামাই থাকার কি আছে? আমার মনে হয় রক্তিম রাজি হবে না। রেজওয়ানা নিরুপায় হয়ে বলল, আচ্ছা, তুমি আগে ওকে পাঠানোর ব্যবস্থা করো, বাকিটা আমি দেখছি। আর আগামীকাল আমি ওকে ফোন করে কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে, দেখো যা ভালো মনে করো। আমার আবার প্রেশারটা বেড়ে গেছে মনে হচ্ছে। মুন্নি রেজওয়ানার বাকি কথা শোনার প্রয়োজন মনে করলো না, ফোন কেটে দিল। রেজওয়ানা চিন্তায় পড়লো কিভাবে ছেলেকে ননদের বাড়ি পাঠাবে। রাত 12টা। রক্তিম নিজের রুমে বসে নেটফ্লিক্সে বিয়ন্ড দ্য বার সিরিজ দেখছে ভীষণ মনোযোগ দিয়ে। রাতে ঘুমানোর আগে টিভি দেখা তার অভ্যাস। রক্তিমের ফোনটা কয়েকবার বেজে বেজে কেটে গেল, আবারও বাজতেই ফোনটা রিসিভ করে গম্ভীর স্বরে বলল, কি চাই? প্রতিদিন কেন ফোন করেন যদি কথাই না বলবেন? আপনার মতলবটা কি বলুন তো? ওপাশে নীরবতা বিরাজ করছে, আর ক্ষণে ক্ষণে নিঃশ্বাসের ওঠানামা শোনা যাচ্ছে। আজ 1 মাস হলো অচেনা নাম্বার থেকে ফোন আসে, কিন্তু কোনো কথা বলে না। এদিকে সে যতই রেগে কথা বলুক, গালি গালাজ করুক, তবু ওই নিঃশ্বাসের শব্দের বাইরে একটা শব্দ শোনা যায় না। এবার রক্তিম ফোনটা স্পিকারে দিয়ে রেখে দিল, টিভির সাউন্ড হাই করে রাখলো। টিভির সাউন্ড শুনুক যত খুশি ততক্ষণ। এমন না সে কলারের পরিচয় বের করতে পারবে না, কিন্তু এসব ফালতু বিষয়ে সময় নষ্ট করতে ইচ্ছে করে না। তবে তার একজনকে সূক্ষ্ম সন্দেহ হয়, অফিসের নতুন ক্লায়েন্ট তনিমা মেয়েটাকে। যখনই অফিসে আসে তখনই তার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু তনিমা জানে না রক্তিম এসব টিনেজ প্রেম বহু আগেই পেছনে ফেলে এসেছে। এখন আর প্রেমে তার আগ্রহ নেই। এবার সোজা বিয়ে করে সংসারী হওয়ার ইচ্ছে তার। যদিও সে জানে না তনিমার ইচ্ছে কি, তবু তনিমার মতো মেয়ে তার পছন্দ নয়। আবার যাকে তার ভালো লাগে তাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, শুধু দূর থেকে দেখে যাওয়া ছাড়া। নাখালপাড়ার 9 নং গলির 3 নম্বর বাড়িটা আশার বাবার বাড়ি। না, পুরোপুরি বাবার বাড়ি বলা যায় না, কারণ বাড়ির অর্ধেক অংশ মায়ের, মানে আশার মায়ের পৈতৃক সূত্রে পাওয়া জমি। আশার নানা কলিমুদ্দিনের পূর্বপুরুষরা ব্রিটিশ আমল থেকে নাখালপাড়ার বাসিন্দা। বলতে গেলে নাখালপাড়া পুরো এলাকা ছিল কলিমুদ্দিনের বাপ চাচার সম্পত্তি। লিচু কাঁঠাল বাগানে বিস্তৃত ছিল পুরো এলাকা। এই এলাকায় লোক সমাগম তেমন ছিল না। ধীরে ধীরে বংশ বিস্তারে কলিমুদ্দিনের চাচাতো ফুফাতো ভাই বোনদের মাধ্যমে সম্পদের বন্টনের ফলে বংশ বিস্তার ঘটে এবং পুরো এলাকায় বসতি গড়ে ওঠে। নাখালপাড়ার পুরনো বাসিন্দারা প্রায় সবাই আশার মাতৃতান্ত্রিক আত্মীয় স্বজন।
বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের প্রায় 10 বছর আগে আশার বাবা ফয়জুল ইসলাম ঢাকায় আসেন চাকরির সূত্রে। তখনকার সময়ে তেজগাঁও শিল্প এলাকায় নাবিস্কো কোম্পানিতে যারা চাকরি করত তারা স্বল্প মূল্যে বাসা ভাড়া নিয়ে নাখালপাড়া থাকত। ফয়জুলের চাকরি হয় নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিতে অ্যাসিস্ট্যান্টের ম্যানেজার হিসেবে। কোম্পানিতে কয়েকজনের সঙ্গে মিলে ব্যাচেলর টিনশেড বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করে কলিমুদ্দিনের বাড়ির পাশে একটা একচালা মাটির ঘরে। কলিমুদ্দিনের 3 মেয়ে আর 5 ছেলের মধ্যে ফিরোজা বানু ছিল তৃতীয় সন্তান এবং বড় কন্যা। ভেতর বাড়ি থেকে প্রায়ই মেয়েদের চলাচল আর হাসাহাসি ফিসফিস শব্দ শোনা যেত, কিন্তু তাদের দেখার সৌভাগ্য কখনো হয়নি। ফয়জুলের দিনের বেশিরভাগ সময় কেটে যেত ফ্যাক্টরিতে। বাসায় থাকা হতো শুধু ঘুমের সময় আর সকালের কয়েক ঘন্টা। রক্ষণশীল পরিবারের কড়া নজরদারির ফলে কলিমুদ্দিনের মেয়েদের কখনো দেখেননি সে। একবার কলিমুদ্দিনের জমি সংক্রান্ত ঝামেলা নিরসনে ফয়জুল অনেক সাহায্য করে। এরপর থেকে কলিমুদ্দিনের পরিবারের শিক্ষিত ভদ্র যুবা পুরুষ ফয়জুলের কদর বেড়ে যায়। তাই কলিমুদ্দিন ফয়জুলকে ডেকে নিয়ে রাতের খাবার একসঙ্গে খেতে বসতেন। ছুটির দিনে বাটি ভরে খাবার আসতো ফয়জুলের ঘরে। কলিমুদ্দিন চাইতেন তার ছেলেরাও পড়াশোনা করে শিক্ষিত হোক, কিন্তু ততদিনে তার 3 ছেলেরই পড়াশোনা থেকে মন উঠে গেছে। বাকি ছোট দুজনের পড়াশোনার প্রতি তাই তিনি কঠোর হলেন। এর মধ্যে কলিমুদ্দিনের বড় মেয়ে ফিরোজার বিয়ে ঠিক হলো পুরান ঢাকার এক ধনী পরিবারের ব্যবসায়ী ছেলের সঙ্গে। নতুন জীবনের স্বপ্ন বুকে নিয়ে ফিরোজা যখন মেহেদি রাঙ্গা হাতে দূরে দূরে বুকে বসে যে কবুল বলার অপেক্ষায়, ঠিক তখনই অন্দর মহলে খবর এলো বিয়ের খাবার নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের বাড়ির লোকজনের সঙ্গে মেয়ের বাড়ির লোকজনের মারামারি লেগে গেছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পাত্রসহ বরযাত্রী বিয়ের আসর থেকে বিদায় নিল। কলিমুদ্দিনের বড় মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন। তখন ফয়জুল ইসলাম ফেরেশতা রূপে এগিয়ে আসে। অদেখা ফিরোজাকে নিজের জীবন সঙ্গী করার বাসনা প্রকাশ করে। কলিমুদ্দিনের মতো বাস্তববাদী কঠোর মানসিকতায় দীর্ঘদেহী বিশাল মানুষটা সেদিন ফয়জুলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। রাত 9টায় আসার নামাজের পর ফয়জুলের সঙ্গে ফিরোজার বিয়ে হয়ে যায়। বিয়ের পর ফয়জুল ফিরোজার সংসার জীবন শুরু হয় ফিরোজার বাপের বাড়িতেই। মাস 2 পর সে ফ্যাক্টরিতে পাশে একটা এক রুমের একটা বাসা ভাড়া করে ফিরোজাকে নিয়ে সংসার পাতে তেজকুনি পাড়ায়। সেখানে সংসার অবশ্য বেশি দিন স্থায়ী হয়নি, কারণ বিয়ের মাত্র 6 মাস পর ফিরোজার গর্ভবতী হওয়ার খবরে কলিমুদ্দিন মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন। ফয়জুলের আপত্তি সেখানে ধুপে টিকেনি। তাছাড়া আসলেই তখন স্ত্রীর যত্ন আত্মীর দরকার। তার নিজের বাবা মা গ্রামে থাকেন, তারা চাইলে গৃহস্থালী কৃষিকাজ ছেড়ে ছেলের কাছে থাকতে পারবেন না, তাই বাধ্য হয়ে তাকেও শ্বশুর বাড়িতে থাকতে হলো। বিয়ের পর থেকে ফয়জুল ইসলাম স্ত্রী ফিরোজাকে ছাড়া একা থাকতে পারতেন না। অদেখা ফিরোজাকে বিয়ের পর থেকেই নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতে শুরু করেন। এরপর ফিরোজার ঘরে জন্ম হয় তাদের প্রথম সন্তান আনুর। আনুর জন্মের পরও বাচ্চার দেখাশোনার অজুহাতে তাদের যেতে দেওয়া হয়নি। এর মধ্যেই দেশে শুরু হয় যুদ্ধ। স্বাধীনতার জন্য যুদ্ধ, মুক্তির জন্য লড়াই, নিজের একটি স্বাধীন পতাকার জন্য লড়াই। একদিন রাতের আধারে ফয়জুল ইসলাম স্ত্রীর সন্তানকে শ্বশুরের অধীনে রেখে যুদ্ধে চলে যান। দেশ স্বাধীন হলে ফয়জুল যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন দেশে ফিরে আসে বীরের বেশে। ফিরোজা ভেঙে যাওয়া চোয়ালের হাড্ডিসার ফয়জুলকে দেখে আঁতকে ওঠেন। স্বামীকে জড়িয়ে ধরে হাও মা করে কেঁদে ওঠেন। ফয়জুল আবারও নাবিস্কো কোম্পানিতে যোগ দেয়, তবে এবার ম্যানেজার হিসেবে। তখনও তারা ফিরোজার বাবার বাড়িতে থাকেন। ফিরোজার মা নাতনিকে যেতে দিতে নারাজ। কয়েক বছর পর বাধ্য হয়ে ফয়জুল শ্বশুরের কাছে আর্জি জানায় তার কিছু জমানো টাকা দিয়ে সে নাখালপাড়া জায়গা কিনে বাড়ি করতে চায়, যাতে ফিরোজা আর তার 2 ছেলে মেয়ে বাবা বাড়ি নানার বাড়ির কাছাকাছি থাকতে পারে, আর তার নিজেরও শ্বশুর বাড়ি ঘর জামের মতো থাকতে না হয়। কলিমুদ্দিন জামের আত্মসম্মান বোধের প্রখরতায় মুগ্ধ হলেন। কলিমুদ্দিন নিজে অডেল সম্পত্তির মালিক হলেও তার জামাই যে তার কাছ থেকে একটুখানি মাটিও ফ্রিতে নেবে না তা তিনি বুঝতে পেরেছিলেন। তখন তিনি নিজের বুদ্ধি বিবেচনা থেকে সিদ্ধান্ত নিয়ে নিজের অডেল সম্পত্তি থেকে বাড়ি বানানোর উপযোগী জায়গায় একাংশ মেয়ে ফিরোজার নামে লিখে দেন, আর বাকি অংশ ফয়জুল ইসলামের কাছে বিক্রি করে দেন, যেন দুজনের জায়গায় মিলে বিশাল জায়গা করে নিয়ে বাড়িটা হয়। হলো তাই। পরবর্তীতে ফয়জুল পুরোটা মিলিয়ে বাড়ি করেন, যাতে তার 3 ছেলে মেয়ের থাকতে সুবিধা হয়। বাড়ির সামনে খোলা উঠান, অনেকগুলো রুম নিয়ে একটা বাড়ি করেন। সেই বাড়িতেই ফয়জুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামী মারা যাওয়ার পর ফিরোজা ছেলের সঙ্গেই থাকেন। বছর 10 আগে সেই পুরনো বাড়িটা ভেঙে নতুন বাড়ি তোলা হয়েছে।
3 ছেলে মেয়ে তাদের নিজ নিজ বন্টনে 3টা করে ফ্ল্যাট পেয়েছে। আশার ভাগে পাওয়া 3টা ফ্ল্যাটের একটাতে সে নিজে থাকে, বাকি দুটো ভাড়া দেওয়া। আনুর ভাগের 3টা ফ্ল্যাটই ভাড়া দেওয়া, আর তাদের ভাই পরিবার নিয়ে দোতলার একটা ফ্ল্যাটে বসবাস করেন। ফিরোজা বানুর নামে আছে 5টি ফ্ল্যাট, যার ভাড়া দিয়ে নিজের খরচ চালানোর পাশাপাশি নাতি নাতনিদেরও বিভিন্ন প্রয়োজনে ঈদ পার্বণে উপহার দিয়ে থাকেন। যেমন এই মুহূর্তে নরিতা আর মামাতো বোন নুরা বসে আছে ফিরোজার সামনে। ফিরোজা বানু আজ আবার তার পুরনো কাসুন্দি নিয়ে বসেছেন। নুরা এখন পানের বাটা থেকে পান বানিয়ে দিচ্ছে দাদুকে, আর নরিতা বসে বসে পা টিপে দিচ্ছে। ফিরোজা বানুর বিয়ে স্বামী সংসারের গল্প শুনতে শুনতে ছোট থেকে বড় হয়েছে তারা। এখন আর একই গল্প শুনতে ভালো লাগে না তাদের, তবু করলার রস ভেবে গিলে ফেলে, কারণ দাদুর কাছে বিশেষ প্রয়োজন আছে তাদের। নুরার কিছু টাকা লাগবে, যা এই মুহূর্তে দাদুর কাছেই পাওয়া যাবে। তাই তো নরিতাকে জোর করে ধরে নিয়ে এসেছে। নরিতা গভীর মনোযোগ দিয়ে গল্প শুনতে শুনতে হঠাৎ বলল, নানু কিছু টাকা লাগবে, দিবা? ফিরোজা আর শুনলেন না, বলতে থাকলেন তার একমাত্র ছেলে নুরার একমাত্র বাবা কামরুজ্জামান উরফে কামরুল জন্মের পর কি কি করেছে। নুরা আবার নরিতাকে ইশারা করলো। নরিতা মাথা নেড়ে কি বলল বোঝা গেল না, তবে কিছুক্ষণ পর সে অনেকটা চিৎকার করেই ডেকে উঠল, নানু। ফিরোজা বুকে থুতু ছিটিয়ে ঝামটি মেরে বললেন, কি লো, গলা ফাটাস কেন? আস্তে কথা বললে কি আমি শুনতে পাই না? শুনলে কি গলা ফাটাই? নোরা কিছু টাকা লাগবে, ও আচ্ছা, বলে আমার চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। দিবা? নুরা দাদুর মাথা টিপে দিতে লাগলো। এই তোর 2 বোন কেন এত খাতির যত্ন করতেছিস? আমার আগে বোঝার দরকার আছিল। নানু, তুমি কিন্তু এভাবে বলতে পারো না। আমি কিন্তু সময় পেলেই তোমার সেবা করতে চলে আসি। নরিতা খানিক অভিমান করে বলল, আসলে কি হবে, তোর বোন এক বাসায় থাকলেও কয়বার আসে আমার কাছে? দাদু, তুমি এবার বলতে পারলে? আমি তো কলেজে যাই, কোচিং থাকে, আবার রাতে পড়তে বসতে হয়, এজন্যই তো তোমার কাছে আসতে পারি না। হ্যাঁ বুঝছি, কত লাগবে বলে বিদায় হও, বেশি কিন্তু দিতে পারবো না। বেশি লাগবে না, 5,000 দিলেই হবে। নোরা আরো বেশি করে মাথা টিপে দিতে লাগলো। 3,000 দিতে পারো, নিলে নিস, না নিলে নাই। যেমনি টিপাটিপি লাগাইছিস, মনে হইতেছে তাড়াতাড়ি চাঁদে পাঠানোর খায়েশ লাগছে। কি বলো দাদু, তুমি চান্দে গেলে আমাকে টাকা দিবে কে? বলে হাত সরিয়ে ফেললেও ফিরোজার কপাল থেকে। ফিরোজা বানু কাত হয়ে শুয়ে বললেন, যাও এখন, বিকালে নিয়ে যাইও। দুজনেই ধীরে ধীরে উঠে চলে গেল। রুম থেকে বের হয়ে নরিতা নোরার মাথায় একটা চাপড় মেরে বলল, আমি আর কখনো তোর জন্য টাকা চাইতে আসবো না। আহা, এমন করো কেন? তোমাকে আইসক্রিম খাওয়াবো, যাও। আইসক্রিম খাবো না, পিৎজা খাবো। তুমি আসলেই একটা লোভী মেয়ে। দুজন যখন বাগযুদ্ধে লিপ্ত, তখন নোরার আম্মু কিচেন থেকে নরিতাকে ডেকে বললেন, নৈত্রী, আশাকে বলিস আমি ডেকেছি। জি মামি, বলবো। বলে নরিতা দরজা খুলে বেরিয়ে গেল। নোরা পেছন থেকে ডাকলো। আপু, বিকেলে রেডি হয়ে থেকো কিন্তু। নরিতা কোনো জবাব দিল না, লিফটে উঠে গেল। যাবে না বললেও অবশেষে রক্তিমকে তার ফুপির বাড়ি যেতেই হলো। মন্নি ফোন দিয়ে আদরের ভাতে জাগিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়েছে। সে সঙ্গে বলেছে সে যেন তার বন্ধুদেরও নিয়ে আসে মুনির বাসায়। বাড়ির ছাদে বন্ধুদের নিয়ে আড্ডা, খাওয়া দাওয়া সব হয়ে যাবে। সাধারণত শুক্রবার সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টা এক্সারসাইজ করে সে। তারপর গোসল সেরে নাস্তা করে নিজের টুকটাক কাজ করে কখনো ঘুমিয়ে নেয়। দুপুরের বাবার সঙ্গে মসজিদে জুমার নামাজ পড়ে বাড়িতে এসে বাইক নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুদের সঙ্গে। আজও নামাজ থেকে এসে লাঞ্চ করলো পরিবারের সবার সঙ্গে। চাকরি পাওয়ার পর থেকে দুপুরের খাবার অফিসেই সারা হয়। খেয়ে বিছানায় শুয়ে ফোনে মনোনিবেশ করেছে। রেজওয়ানার দরজায় নক দিয়ে বলল, রক্তিম, তোর ফুপু ফোন দিয়েছে, বলেছে বিকেলেই যেন চলে যাস। যাব। বিকেলে সাদা পাঞ্জাবি পরে তৈরি হলো। চুলগুলো ব্যাক ব্রাশ করে গায়ে পছন্দের স্যান্ট মেখে হাত ঘড়িটা পরলো। আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হলো। ড্রয়ার খুলে কালো সানগ্লাস পাঞ্জাবির পকেটে রেখে বাইকের চাবিটা হাতে নিয়ে রুম থেকে বের হলো। রেজওয়ানার রুমে উকি দিয়ে ডাকলো, আম্মু, আমি বের হচ্ছি তাহলে। রেজওয়ানা উঠে বসে বলল, আচ্ছা যা, এই টাকাটা নিয়ে তোর ফুপুর জন্য ভালো একটা গিফট নিয়ে যাস, তোর বাবা দিয়ে গেছে। লাগবে না, আমি নিতে পারবো। তোমাদের না কোথায় যাওয়ার কথা ছিল? তোর বাবা এলে বের হব সন্ধ্যার পর, তুই একটু কাছে আয় তো বাবা।
রেজওয়ানা ছেলেকে বদ নজরের দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। রক্তিম হাসতে হাসতে মাকে বলল, আম্মু, তোমার কালো ছেলেকে কেউ নজর লাগাবে না। মানুষের নজর দেওয়ার জন্য আরও অনেক কিছুই আছে। আহা, এভাবে বলে না। আর তুই কালোকে বলল সাদা পাঞ্জাবিতে, মাশাল্লাহ তোকে একদম রাজপুত্রের মতো লাগছে। রক্তিম মায়ের কপালে চুমু দিয়ে বলল, সব মায়ের চোখেই তাদের ছেলে রাজপুত্র। আসছি তাহলে। আচ্ছা যা। রক্তিম নিজের বাইক নিয়ে বেরিয়ে গেল। যাত্রাপথে অনিক আর রিজভিকে তুলে নিল। মুন্নির বাড়িতে গিয়ে দেখা গেল বিরাট এলাহি কাণ্ড। পুরো বাড়ি মরিচ বাতি দিয়ে সাজানো। এমনিতেও ফুপির শ্বশুর বাড়ির বিরাট গোষ্ঠীর জন্য তার এখানে আসতে ইচ্ছে করে না। অনেকদিন হয় সে ফুপির বাড়িতে কোনো অনুষ্ঠানে আসে না। তবে এমনিতেই মাঝে মধ্যে ফুপিকে দেখতে আসা হয়। নিচে বাইক রেখে দাঁড়াতেই অনিক বলল, কিরে, ভুল করে কারো বিয়েতে চলে এলাম না তো? তোর ফুপির অ্যানিভার্সারি না, ফুপির ছেলে মেয়েদের বিয়ে, ঠিক জানিস তো? রিজভি জিজ্ঞেস করলো, চল দেখবি কার বিয়ে। রক্তিম বাইকের চাবি পকেটে রেখে সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। অনেক আর রিজভিও পেছু নিল। দোতলায় ফুপির ফ্ল্যাটে ঢুকে তার মনে হলো ভুল করে সে অন্য কোথাও চলে এসেছে। পুরো ফ্ল্যাট ভর্তি মহিলা, বাচ্চা, মেয়েরা হাঁটাচলা করছে। গ্রুপে গ্রুপে বসে আড্ডা, খাওয়া দাওয়া চলছে। গল্পরত তরুণীদের হঠাৎ হাসাহাসি থেমে গেল। মহিলারা আড্ডার ফাঁকে ফিরে তাকিয়েছে তাদের দিকে। দরজায় দাঁড়ানো উঁচা লম্বা 3 খাম্বা মূর্তি ঘরে উপস্থিত সকলেরই নজর কেড়েছে। মেয়েরা হা করে চেয়ে আছে 3 পাঞ্জাবিওয়ালা সুদর্শন যুবকের দিকে। অনেক মাথার চুলে হাত বুলিয়ে লাজুক হেসে মৃদু স্বরে বলল, এ তো দেখছি আসতো একটা ফুলের বাগান, আর ফুলগুলো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখ। হ্যাঁ, তোকে তো দেখবেই, পপেট সোর, পপেট বলে কথা। রিজভি কৌতুক করে বলল। রক্তিম ততক্ষণে পকেট থেকে ফোন বের করে কানে ঠেকিয়ে কিছু বলল। কয়েক সেকেন্ডের মধ্যে দেখা গেল মুন্নির মেয়ে জয়ীকে সেজে গুজে বের হতে। রক্তিমকে দেখে দৌড়ে এসে বলল, ভাইয়া ছাদে চলো, ওখানে খাওয়ার আয়োজন করা হয়েছে। ফুপি কোথায়? জয়ী? ইয়ে আম্মুকে পার্লারের মেয়েরা সাজাচ্ছে। সাজাচ্ছে মানে কেন? কথা বলতেই ওরা সিঁড়ি ভাঙছে। জয়ী আর চোখে একেবারে অনিকের দিকে তাকালো। ছেলেটা মিটিমিটি হাসছে মনে হলো। বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে আজ সে নিজেও সেজেছে। তাকে দেখে কি জোকার লাগছে? ছাদে এসে দেখা গেল এলাহি আয়োজন কাকে বলে। বুফে খাবার রাখা হয়েছে, চেয়ার টেবিল সাজিয়ে রাখা। অতিথিরা আসছে, বুফে থেকে নিজের ইচ্ছে মতো খাচ্ছে। রেজবি বলল, আরে বাপরে, তোর ফুপা তো এলাহি কারবার করে বসে আছে। সবই নির্বাচনী প্রচারণা। রক্তিম চারপাশে দেখতে দেখতে বলল। অনেক জিজ্ঞেস করলো, অ্যানিভার্সারিতে এই অবস্থা? তাহলে তার বিয়ের সময় তোদের কেমন আয়োজন করতে হয়েছে রক্তিম? পুরো নাখালপাড় এসেছিল। পুরো 2 দিন উপোস থেকে 2 দিনের খাবার একদিনে গান্ডে পিণ্ডে গিলেছে। তুই কেমনে জানলি? তখন নিশ্চয় তুই গেদা ছিলি, এত কিছু বোঝার তো কথা নয়। অনেক বন্ধুকে কটাক্ষ করে বলল। ফুপা নিজেই গর্ব করে বলেন কিভাবে তার শ্বশুর মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন, আর কিভাবে পুরো নাখালপাড়ার মানুষ বরযাত্রা গিয়েছিল। আসলে পৈতৃক সূত্রে এখানে সবাই সবার রক্ত সম্পর্কীয় আত্মীয়। একজনকে বাদ দিলে বাকিরাও সে অনুষ্ঠান বর্জন করবে। এজন্য ফুপুর বিয়ের সময় ফুপার বাবা আমার দাদাকে শর্ত দিয়েছিলেন, তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলে 5000 মানুষকে খাওয়াতে হবে। এটা কেমন কথা? এ তো রীতিমতো অন্যায়। হ্যাঁ, অন্যায় হলেও অন্যায়টা মানতে হয়েছিল, কারণ ফুপি আর ফুপার প্রেমের বিয়ে। 2 বন্ধু বিজ্ঞের মতো মাথা নাড়ল। জয়ী তার পাড়াতো 2 ভাইকে দায়িত্ব দিল রক্তিমদের আপ্যায়নে। ভাইয়া তোমরা তাহলে খেতে বসো, খাওয়া শেষ হলে নিচে চলে এসো আম্মুর সঙ্গে দেখা করতে। আজ সারা রাত অনুষ্ঠান চলবে, কিন্তু রানী আপু চলে আসবে ক্লাস শেষে। রক্তিম মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা তুই যা। জয়ী চলে গেল। রক্তিম টেবিল থেকে প্লেট নিয়ে নাস্তা আইটেম অল্প করে সবগুলো নিয়ে বসলো। অনেক রিজভিও প্লেট নিয়ে বসে গেল। কিছুক্ষণ পর পাভেল এসে তাদের সঙ্গে যোগ দিল। 4 বন্ধু মিলে একটা টেবিল দখল করে বসে জমে গেল আড্ডা। এর মধ্যেও কখন সন্ধ্যা হয়ে রাত নেমে এসেছে। এক ঝাঁক রমণী কলকল করে ছাদে উঠে এসেছে। সবার দৃষ্টি ঘুরে গেল সেদিকে। এক ঝাঁক রমণীর মধ্য থেকে পাভেল একজনকে ডেকে উঠল। নৈরিতা। পাভেলের বাবার উত্তরায় 4 তলা একটি মার্কেট কমপ্লেক্স রয়েছে।
মার্কেটের নিচতলায় পুরোটা জুড়ে তাদের রঙের ডিলারশিপ ব্যবসা। পাভেল অনার্স পড়ার সময় থেকে বাবার ব্যবসায় টুকটাক সাহায্য করে আসছে। অনার্স শেষ করার পর সে আর মাস্টার্সে ভর্তি হয়নি, পুরো দমে বাবার ব্যবসায় নেমে পড়েছে এবং সে থেকে একনিষ্ঠভাবে ব্যবসা করে যাচ্ছে। নরিতা নামের মেয়েটার প্রতি একটা গোপন অনুরাগ আছে তার, যা কেউ জানে না। সময় হলে মাকে নরিতার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলবে, কিন্তু মা রাজি হবে কিনা এটা নিয়ে দ্বিধা আছে। তবু একবার চেষ্টা করে দেখবে পারিবারিকভাবে এগোনোর। নরিতার বাবা মারা যাওয়ার পর নাখালপাড়া থেকে আত্মীয় স্বজন সবাই জানাজায় অংশ নিতে গিয়েছিল। সবার সঙ্গে সেও গিয়েছিল আশা ফুপুর শ্বশুর বাড়ি। তখনই কান্নারত নরিতার লাল চোখ, লাল হয়ে যাওয়া নাকের ডাকা, এলোমেলো চুলের কিশোরী মেয়েটাকে দেখে মায়া হয়েছিল। সে সময় কিছু অপ্রীতিকর কথাও তার কানে এসেছিল, কিন্তু তাতে কী বা এসে যায়। আশা ফুফু যখন হবিগঞ্জের সঙ্গে দেখা হতে থাকে, এলাকার বিভিন্ন প্রোগ্রামে দেখা হলেই হাই হেলো টাইপ কথা বলা। নরিতার পড়াশোনার খোঁজ খবর নেওয়া হয়। ভীষণ মিষ্টি দেখতে মেয়েটা নর্মস্বরে কথা বলে। মুরব্বীদের দেখলেই সালাম বিনিময়ের মাধ্যমে শারীরিক খোঁজ খবর নেয়। এজন্য নানা নানি, মামা মামি সম্প্রদায়ের সকলের অনেক ভালোবাসার নরিতা। মেয়েটা বাবার প্রতি এত অবসেস ছিল যে বাবার মৃত্যুর পর তার কষ্টটা সকলেই নিজ চোখে দেখেছে। পুরো 3 মাস লেগেছিল সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে। তাতে যেন মেয়েটার প্রতি সবার মায়া আরও বেড়ে গিয়েছে। নৈরিতা, পাভেলের ডাকে রমণী মহলের সবাই যেমন ফিরে তাকিয়েছে, তেমনই চেয়ারে পেছন ফিরে বসা গল্পরত রক্তিমের কানের সঙ্গে বুকেও নামটা হাতুড়ি পেটার মতো বাড়ি দিয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ড। তারপরে অন্য কোনো নরিতা ভেবে আবারও কথায় মনোযোগী হবে, তখনই পেছন থেকে ঋণে ঋণে মিষ্টি সেই পরিচিত কণ্ঠস্বর কানে মাদল হয়ে বাজল। আসসালামু আলাইকুম পাভেল ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো বেশ আছি, তুমি কেমন আছো? ফুপু আসেনি? আম্মু আসেনি, আমি এসেছি নোরার সঙ্গে। মামা মামির শরীর ভালো আছে না? সেটা নয়, একদিন নিজে গিয়ে দেখে এসো। আমাদের বাসায় যাওয়া কি মানা? না না, তা কেন? পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ততা আছে, নতুন সেমিস্টার শুরু হলো, পড়াশোনার চাপ যাচ্ছে। মামিকে বলবেন আমাদের বাসায় আসতে। গতবার মামি বলেছিল আমার হাতের রচা খাবে, তারপর আর এলোই না। আচ্ছা, বলবো। রিজবি ইশারায় জিজ্ঞেস করলো, কে? পাভেল নরিতাকে বলল। পরিচয় করিয়ে দেই, আমার বন্ধু অনেক, রিজবি আর রক্তিম। তারপর নরিতার দিকে ইশারা করে বন্ধুদের বলল, ও নৈরিতা আমার কাজিন। নরিতা সবার উদ্দেশ্যে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়ারা। রিজবিও অনেক একসঙ্গে সালামের উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? দুই বন্ধু মেয়েটার বিনয়ী আচরণ নিয়ে দারুণ মুগ্ধ হলো। সাধারণত সুন্দরী মেয়েরা হয় না একা, হয় নয়তো অহংকারী, উগ্র। রক্তিম তখনই ফিরে তাকিয়েছে। নরিতা রক্তিমকে দেখে ভীষণ চমকে উঠল, কিন্তু চেহারা থেকে হাসিটা মুছে গেল না, বরং আরেকটু বিস্তৃত করে জিজ্ঞেস করলো, রক্তিম ভাইয়া যে কেমন আছেন? এবার 3 বন্ধুই অবাক হলো। পাভেল অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি ওকে চিনো? রক্তিম তোমাদের পরিচয় আছে? উত্তরটা নরিতাই দিল। হ্যাঁ, ভাইয়ার আম্মু তো আমার আম্মুর কলিগ ছিল। তাছাড়া নরিতা কে বলতে যাচ্ছে বুঝতে পেরে তাকে কথা শেষ করতে না দিয়ে রক্তিম বলল, নৈরিতা লিটন গার্ল কেমন আছো? তুমি এখানে মানে তোমাদের বাসা কি এই এলাকায়? নৈরিতা অপ্রতিভ হলো। পাভেল হাসতে হাসতে বলল, লিটল গার্ল কাকে বলছিস? ও ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর এই এলাকায় কিরে, জানিস না এই নাকাপাড়ায় কোনো না কোনোভাবে সবাই সবার আত্মীয়। নৈরিতার আম্মু আশা ফুপু নাখালপাড়ার মেয়ে, তোর ফুপার তো আরও কাছের আত্মীয়। তাই নাকি? জানা ছিল না। রক্তিম এবার চমৎকৃত হলো। হ্যাঁ, আশা ফুপু নানা আর তোর ফুপার দাদা আপন ভাই ছিলেন, সে হিসেবে খুব বেশি দূরের না। নরিতা ধাঁধায় পড়ে গেল, কে ফুপা? এবার সে প্রশ্ন করলো, ভাইয়ার ফুপাকে? কেন, আজ যার ইউনিভার্সিটিতে এসেছিস সে? পাভেল হাসতে হাসতে বলল, শাকিল মামা। হ্যাঁ। পাভেল বলল, তার হয়ে সব কথা পাভেলই বলছে নরিতার সঙ্গে। এজন্য রক্তিম বিরক্ত হয়ে অনেকের দিকে তাকালো। অনেক একটা ক্যাবলা হাসি দিয়ে ইশারায় বোঝালো সুন্দরী মেয়ে, আবার কাজিন, এই জন্য হয়তো বেচার একটু ব্যাহেড হয়ে গেছে। রক্তিম উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক, আমি ফুপির সঙ্গে দেখা করে আসি। রক্তিম চলে যাওয়ার সময় নরিতাকে ভালো করে দেখলো, এরপর হেঁটে চলে গেল। নরিতার পরনে একটা সুতির গাউন, উপরে একটা চাদর জড়ানো,
চুলগুলো ঘাড়ের উপর ঝুঁটি বাঁধা। ডিসেম্বরের শীতের প্রকোপ বেশি আর রাত বাড়লে কুয়াশা পড়ে। যদিও আজকে মানুষের গ্যাদারিংয়ের জন্য শীতের চেয়ে গরমই লাগছে বেশি, নরিতা মনে মনে দমে গেল। ভেবেছিল রক্তিমের সঙ্গে হয়তো একটু কথা বলা যাবে। এতদিন পর এখানে রক্তিমকে দেখে সে সত্যি সারপ্রাইজড হয়েছে। আমরা সাধারণত সারাদিন অনেক মানুষের সঙ্গে মিশলেও তাদের মধ্যে দু একজন এমন মানুষ থাকে যাদের সঙ্গে অকারণেই ভালো লাগে। কিছু না বলেও চুপচাপ একসঙ্গে বসে থাকতেও ভালো লাগে। রক্তিম নরিতার জন্য তেমন একটা মানুষ। রক্তিমের সঙ্গে থাকলে তার মন ভালো হয়ে যায়। যেমন কক্সবাজার সমুদ্রের তীরে সেদিন প্রচণ্ড মন খারাপটা শুধু রক্তিমের অকারণ কয়েকটা কথায় ভালো হয়েছিল। পাভেলকে বলল, ভাইয়া আমি ওদিকে যাচ্ছি তাহলে। মেয়েদের জটলার দেখে ইশারা করলো। হ্যাঁ হ্যাঁ যাও। আর এদিকে সব খাবার রাখা আছে, চটপটি, ফুচকা, দই বড়া, সব তোমাদের পছন্দের খাবার রাখা। নোরাকে নিয়ে এসে খেয়ে নিও। জি থ্যাংক ইউ বলে সে চলে গেল। পাভেল এক দৃষ্টিতে চেয়ে রইল নরিতার চলে যাওয়ার পথের দিকে। রিজভি বন্ধুকে গোতা দিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো? কাজিন লুডো খেলা চলছে নাকি? পাভেল হেসে বলল, আরে তেমন কিছু না, নরিতা বড় ভালো মেয়ে। আচ্ছা তাই তো দেখছি। দু বন্ধু বিজ্ঞের মতো মাথা নাড়ালো। রাত 9টায় বেশ জাঁকজমকপূর্ণভাবেই শাকিল মুন্নি দম্পতির বিয়ের 20 বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হলো। মুন্নি ভারী মেকআপের সঙ্গে তার বিয়ের লাল বেনারসি শাড়িতে ভারী সোনার গহনায় নতুন বউয়ের সাজ সেজেছে। 45 বছর বয়সী শাকিলকে কালো স্যুটে সুদর্শন যুবকের মতোই লাগছে। স্যুটটা মুন্নি নিজে পছন্দ করে এনেছে। পুরো ছাদ জুড়ে গমগম করছে মানুষে। একজন দুজন করে প্রায় অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। ভিডিও ক্যামেরাম্যান এসেছে। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধারণ করা হচ্ছে। মেয়েটাকে রিক্রিয়েট করার ইচ্ছে মুন্নির আর শাকিলের ইচ্ছে অ্যানিভার্সারির উসিলায় রাজনৈতিক ব্যক্তিদের বাসায় নিয়ে আপ্যায়ন করা, রাজনৈতিক কেরিয়ার পাকাপোক্ত করা। পুরো ছাদ জুড়ে চাঁদের হাট বসেছে। ফুলের বাগানে বিভিন্ন প্রজাতির অপূর্ব সব ফুলের মেলা জমেছে। একটা ফুল থেকে যেন অন্য ফুলটা আরো বেশি সুন্দর, আরো বেশি আকর্ষণীয়। কাকে রেখে কাকে দেখবে বুঝতে পারছে না হাবড়া লোভী ছোকরা মাছির দল। সব মেয়েরা সেজে গুজে শাড়ি চুরি পরে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ তার আলমিরার সবচেয়ে দামি জামাটা পরে এসেছে। এত এত সুন্দরীর ভিড়ে আজ নরিতার সাধারণ সৌন্দর্য বড় ম্লান লাগছে। কিন্তু এই সাধারণ সৌন্দর্য একবার যার চোখে এঁটে যায় তার চোখে অর্কিডেও ভালো লাগবে না। যেমন এই মুহূর্তে পাভেল আর রক্তিম দুই বন্ধুর তৃষিত চোখ ঘুরে ঘুরে একজনের সাধারণ সৌন্দর্যের উপরে আটকে যাচ্ছে। চেয়েও মনোযোগ বেশিক্ষণ অন্যদিকে রাখতে পারছে না। কিছুক্ষণ আগে মুন্নি কেক কাটার সময় রক্তিমকে ডেকে নিয়েছে নিজের কাছে। রক্তিমের পছন্দ নয় বাচ্চাদের মতো কেকের সামনে দাঁড়িয়ে কেক কেটে ঢং করে আবার অন্যদের মুখে তুলে খাইয়ে দাও। কেন বাপু, সবারই হাত আছে, প্লেটে কেক দিয়ে দিলেই হয়। মানুষ যে কেন ছোট বাচ্চাদের মতো এত ঢং করতে যায়, বিশেষ করে তার ফুপের আবার এসব ঢং খুব প্রিয়। সে মনে মনে বিরক্ত হলেও ফুপের জোড়াজুড়িতে পাশে এসে দাঁড়াতে হয়েছে। কেক কাটা হলে মুন্নি রক্তিমকে শাকিলের বন্ধু পরিচয়ে এক লোকের সঙ্গে পরিচয় করে দিল। লোকটার পরিবারও সঙ্গেই দাঁড়িয়েছিল আর এখন ফুপি ওই লোকের মেয়েকে তার গলায় বেঁধে দিয়েছে। এখন তারা পাশাপাশি চেয়ারে বসে আছে। এলাকার কোনো এক অখ্যাত সিঙ্গার গিটারের সুর তুলছে। গানটাও ভালোই গাইছে। তাহসানের তুমি আর তো কারণও শুধুই আমার গানটা গাইছে সে। মেয়েটা তার কানের কাছে এটা সেটা কথা বলে যাচ্ছে। মেয়েটার নাম যেন কি বলেছিল? ও হ্যাঁ, মনে পড়েছে, আয়েশা। আয়েশা মেয়েটার নাম। সম্ভবত এই বছর অনার্স ফাইনাল দিয়েছে বলল। আরও কি বলছে কিছু রক্তিমের কানে যাচ্ছে না। একবার জোর করে চোখ তুলে তাকালো আয়েশার দিকে। নজর কাড়ার সৌন্দর্য যাকে বলে মেয়েটা যেন ঠিক তাই। টানা চোখে মাদকতা ছড়ানো স্মোকিং আই মেকআপ, ভরাট ঠোঁটে ডার্ক লিপস্টিক, হাইলাইট করা চুল, সুডল শরীর, গলার ভাজে ভাজে লুকিয়ে আছে প্রেমের আহ্বান। ঠোঁটের কোণে কামনার হাসি। একটা মেয়ের মধ্যে একটা ছেলে যা চায় ঠিক তার সবটুকুনি যেন আয়েশার সৌন্দর্য। এত সৌন্দর্যও যেন তাকে মুগ্ধ করতে পারছে না। কেন পারছে না? তার নিজের মাঝে কি কোনো কমতি আছে? সে কি শারীরিক মানসিকভাবে স্ট্যাবল নয়? হে কেমন মানসিক দ্বন্দ্ব তার মনে। অথচ অচেতনভাবেই তার চোখ কান মন চলে যাচ্ছে অন্য একজনের দিকে। পাভেলের সঙ্গে কথা বলছে দাঁড়িয়ে। কি এত কথা তার? রক্তিম বোঝার চেষ্টা করলো, কিন্তু পারল কি? কারো সরলতা তাকে মুগ্ধ করেছে। সাধারণ সৌন্দর্যে বিমোহিত হয়েছে। তার আকর্ষণ চাইলেও এড়িয়ে যেতে পারছে না।
বারবার টেনে নিয়ে যাচ্ছে সেদিকে, হয়তো চলে যাচ্ছে একটা মেয়ের ডাকে। কখন যেন উঠে দাঁড়িয়েছে সে, হেঁটে যাচ্ছে সেদিকে যেখানে কিছুক্ষণ আগেও দাঁড়িয়েছিল নরিতা নামের মেয়েটা। নিচে পড়ে থাকা টাইলসের একটা অংশ যা কারো ওড়নার অংশবিশেষ এই মুহূর্তে রক্তিমের হাতের মুঠো উঠে এসেছে। ছোট ছোট সোনালি দানার ঝুলন্ত মালা গোলাপি সুতোয় মুড়ে রাখা বড় একটা না মুক্তোর উপর নিচে ঝুমকো বসানো, ঝুমকোর নিচে সোনালি রেশমি সুতো আর গোলাপি নাটের রাফলস লাগানো। হাতের মুঠো খুলে একবার ট্যাসেলটি দেখে পাঞ্জাবির পকেটে আলগোছে রেখে দিল। আর সে এসে দাঁড়িয়েছে তার পাশে, জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? হঠাৎ এভাবে উঠে চলে এলেন যে? কিছু হয়নি, কোলাহল ভালো লাগছে না, তাই এদিকে নিরিবিলি দেখে দাঁড়িয়েছি। সরি, আপনাকে বলে আসা উচিত ছিল। ইটস ওকে। এদিকটা আসলেই অনেক নীরব, আমাদের কথা বলার জন্য পারফেক্ট জায়গা। রক্তিমের ভালো লাগলো না কথাটা শুনে। সে এই মুহূর্তে কারো কথা শুনতে চায় না, কারোর সঙ্গে কথা বলতে চায় না, শুধু দেখতে চায় তাকে, তার যার জাদুকরী সম্মোহন তাকে টেনে নিয়ে এসেছে এখানে। রক্তিম বন্ধুদের ডাক দিল, পা ফেলে এলো রক্তিমের ডাকে। অনেক আর রিজভি ব্যস্ত মেয়েদের সঙ্গে চটুল আলাপে। পাভেল আয়েশার সঙ্গে পরিচিত হলো। রক্তিম বলল, তোরা কথা বল, আমি একটা জরুরি কল সেরে আসছি, বলে অন্যদিকে চলে গেল। জয়ী, নুরা আর নৈরিতাকে টেনে নিয়ে এসেছে বাবা মার কাছে। জয়ী আর নুরা একসাথে পড়াশোনা করে, দুজনেই বার এইচএসসি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, দুজনেই একে অপরের ভালো বন্ধু। নরিতা শাকিল মুনির দিকে এই গিফট বক্স বাড়িয়ে দিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি মামা, হ্যাপি অ্যানিভার্সারি মামি। আরে গিফটের কি প্রয়োজন ছিল নৌরি? তুমি ছোট মানুষ, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। শাকিল হাসি মুখে বলল, মামা গিফট আম্মু পাঠিয়েছেন। মুন্নি গলায় মধু ঢেলে জিজ্ঞেস করলো, তোমার আম্মু আসেনি কেন মামুনি? বললাম চলে এসো মামি একসঙ্গে, আর ও তোমাকে একাই পাঠিয়ে দিয়েছে? আম্মু বলেছে পরে এক সময় বাসায় এসে আপনার সঙ্গে দেখা করবে। আজকে ছুটির দিন ছিল তো, তাই সারাদিন ঘরের কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে। আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া করেছো? সব কিছু কিন্তু সাজিয়ে রাখা আছে, শুধু কষ্ট করে নিজের পছন্দ মতো তুলে নেবে। জি মামি, আমরা খেয়েছি। এসো আমাদের সঙ্গে ছবি তুলবে। জয়ী, নোরাকে নিয়ে আয়। বলে মেয়েকে ডাকলেন। জয়ী নুরাকে নিয়ে এসে দাঁড়িয়েছে। একজন আত্মীয় এসে মুন্নিকে ডেকে নিয়ে গেল, ওদের অপেক্ষা করতে বলে এসে চলে গেল। শাকিল বলল, চলো মামি, আসার আগে আমরা কয়েকটা ছবি তুলে ফেলি। জয়ী, নুরা, নৈরিতা শাকিলের পাশেই দাঁড়ালো। শাকিলের সঙ্গে কয়েকটি ছবি তোলার পর সে চলে গেল তার রাজনৈতিক লোকজনকে আপ্যায়ন করতে। অনেক রিজভি এসে সামনে দাঁড়িয়ে দাঁত বের করে বলল, সে চিজ। নুরা আর জয়ী থতমত খেয়ে গেল। নরিতা হেসে ফেললো অনেকের কথায়। অনেক চেহারায় বেচারা ভাব করে বলল, এজন্যই টিএনএস মেয়েদের সঙ্গে কথা বলতে নেই। তুমি তো অ্যাডাল্ট, এই জন্য মাইন্ড করলে না। আর ওদের চেহারা দেখে মনে হচ্ছে যেন আমি ডাকু রাজা ওদের কিডন্যাপ করতে এসেছি। এমন সময় রক্তিমকে দেখা গেল কানে ফোন ঠেকিয়ে কাউকে খুঁজছে। অনেক গলা উঁচিয়ে ডাকলো। রক্তিম অনেকের ডাক অনুসরণ করে তাকালে হাতের ইশারায় কাছে ডাকলো। রক্তিম নরিতা, জয়ী, নুরাকে একসঙ্গে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে বন্ধুর দিকে তাকালো। অনেক বলল, চল কিউট কিউট গার্লসদের সঙ্গে ফটো সেশন হয়ে যাক। ওরা মনে হয় আমাকে ভয় পাচ্ছে। তোর বোন নিশ্চয় তোকে ভয় পাবে না। ঠিক আছে, কিন্তু ছবিটা তুলবে কে? নরিতাকে আর চোখে দেখে জিজ্ঞেস করলো। রিজবির হাত হচ্ছে ক্যামেরাম্যান ছেলেটাকে ডেকে আনলো। সবাই দাঁড়ালে ক্যামেরাম্যান নির্দেশ দিল কে কিভাবে দাঁড়াবে। রক্তিম অতি সন্তর্পণে নরিতার পেছনে আড়াআড়িভাবে দাঁড়ালো, কিছুটা দূরত্ব বজায় রেখে। কিন্তু ক্যামেরাম্যান ছেলেটা তাদের কাপল ভেবে ছবি তোলার সময় কয়েকটা ক্লোজ শটও নিয়ে নিল। নরিতা নিজের গায়ের চাদর ঠিক করতে গিয়ে রক্তিমের বুকে ধাক্কা খেলো। সরি বলে পেছন ফিরে তাকালে রক্তিমও চোখ নিচে নামিয়ে নরিতার চোখে চোখ রাখলো। সেই মুহূর্তে ক্যামেরাম্যান ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল। ক্যামেরাম্যান বলে উঠল, পারফেক্ট। আর সবাই ভেবে নিল তাদের গ্রুপ ফটোগুলো পারফেক্ট হয়েছে। নরিতা সরে গেল সেখান থেকে। রক্তিমের এত কাছে দাঁড়িয়েছিল সে, ওর চোখের তারায় রক্তিমের চোখ দুটো সেটে আছে। আজ রাতে হয়তো এই চোখ তাকে ঘুমোতে দেবে না। রাত বেড়ে গেলে রক্তিম ফুপির কাছ থেকে বিদায় নিয়ে বের হলো। বাইকে উঠে বসতে দেখলো পাভেলের সঙ্গে নরিতা, নুরা চলে যাচ্ছে।
পাভেল বলছে ওদের বাসায় পৌঁছে দিয়ে সে বাড়ি চলে যাবে। রক্তিম মাথায় হেলমেট পরে গাড়ি স্টার্ট করলো। অনেক রেসবি পেছনে বসেছে। রক্তিমের কাছে আজ রাতের ঢাকা বড় রহস্যময়, বড় অচেনা ঠেকে। স্ট্রিট লাইটের রহস্যময় আলোয় কালো পিচের রাস্তায় বাচ্চা বাচ্চা চেহারাটা যেন ভেসে উঠল। দুই বন্ধুকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে রাত 12টায় সে বাসায় ফিরল। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে বাইক রেখে মাথার হেলমেট খুলে মাথাটা দুদিকে ভালো করে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। পুরো রাস্তায় চোখের সামনে পথের পরিবর্তে ওই দুটো রমণীয় মায়াবী চোখ তার জাল বিস্তার করেছে। না, এভাবে কারো মায়ার জালে আটকালে ভারী বিপদ হবে। সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে আয়েশার চেহারাটা মনে করলো আয়েশায় তার জন্য ঠিক আছে। আকর্ষণীয়, সুন্দরী, শিক্ষিত, আবার বয়সেও ম্যাচিউর আছে। কথাবার্তায় বেশ সপ্রতিভ, যেমনটা সে পছন্দ করে তার সব কিছুই আয়েশার মধ্যে বিদ্যমান। মাকে বলতে হবে আয়েশাকে তার পছন্দ হয়েছে। এখন তার একটা বউ চাই, কোনো বাচ্চা মেয়ে নয়, যার কাজ বিপদ দেখলে ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি জুড়ে দেওয়া। মেচিউর বাচ্চা পালার কোনো স্বাদ নেই তার। অযথায় জীবনে জটিলতা সৃষ্টি করা কোনো বুদ্ধিমানের কাজ নয় নিশ্চয়ই। জীবনের চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে পেরে এখন ভালো লাগছে। আজ রাতে নিশ্চয়ই ভালো ঘুম হবে আয়েশাকে ভেবে। আসলে কি তাই? মানুষ যা ভাবে তা কি আদৌ হয়? সকালে নাস্তার টেবিলে খেতে বসে রেজওয়ানা ছেলেকে জিজ্ঞেস করলেন, গতকাল তোর ফুপি কিছু বলেছে? রক্তিম একটা কলা ছিঁড়ে কামড় বসিয়ে জিজ্ঞাসু চোখে তাকালো। রেজওয়ানা বললেন, মুন্নি বলছিল শাকিলের কোন বন্ধুর মেয়ের সঙ্গে তোর পরিচয় করাবে। রক্তিম এবার বুঝতে পারলো। ভ্রু কুচকে কপালে কাটটা ভাঁজ ফেলিয়ে চিন্তিত ভঙ্গিতে পুরোটা কলা খেয়ে শেষ করলো। রেজওয়ানা সেদ্ধ ডিম আর রুটি ভাজি এগিয়ে দিল। গতকাল তার ননদ মুন্নি বিরিয়ানি, বিফ কাবাব, বুরহানি পাঠিয়েছে। সেগুলো ওভেনে গরম করে টেবিলে রেখেছেন। রক্তিম সকালে এত অয়েলি খাবার খাবে না, তাই ওর জন্য আলাদা করে রুটি ভাজি করতে হয়েছে। বিরিয়ানি, কাবাব রানিয়া আর ওর বাবার অনেক পছন্দের। যদিও আশরাফ খন্দকার বয়সের ভারে এসব খাবার এখন কমই খান, তবু বোন যখন পাঠিয়েছে তখন অল্প কিছু খাবেন। রানিয়া সত্যি সকাল সকাল বিরিয়ানির সঙ্গে বুরহানি দেখে ভীষণ খুশি হলো। রক্তিমের বাবা আশরাফ খন্দকার বাজারের ব্যাগ নিয়ে বাসায় ঢুকে হাঁক ডাক শুরু করলেন। রেজওয়ানা বাজারে গোছাতে চলে গেলেন। রানিয়া ভাইকে গোতা দিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন দেখলি মেয়ে, পছন্দ হয়েছে? রক্তিম নাস্তা খেতে খেতে সংক্ষেপে উত্তর দিল, কি মুখে বলতে পারিস না? মুখেই তো বললাম মনে মনে তো আর বলিনি, কঠিন স্বরে বলল। আচ্ছা আচ্ছা, রেগে যাচ্ছিস কেন? ও আরেকটা কথা মনে পড়েছে, গতকালকে নাকি নৈত্রর সাথে তোর দেখা হয়েছে। আমাকে রাত্রে ফোন দিয়ে কি বলে জানিস? আপু জয়িতা তোমার ফুফুর মেয়ে, আমাকে তো বললো না রক্তিম ভাইয়া এসেছে, তুমি আসোনি কেন? তোমাকে অনেক মিস করেছি। ভাইয়া বলতো এত কিউট করে কথা বললে কি নিজেকে আটকা রাখা যায়? তাই ওকে বলেছি আগামীকাল দেখা করব ওর ইউনিভার্সিটির কাছে। যেখানে ইচ্ছা যা, আমাকে বলছিস কেন? আমার কথা শুনলে কি তোর কানে পছন্দ রে? আশ্চর্য। রক্তিমের বাবা মুখ হাত ধুয়ে এসে টেবিলে নাস্তা খেতে বসলেন। রানিয়া বাবার প্লেটে বিরিয়ানি আর 2 পিস কাবাব তুলে দিল। আশরাফ খন্দকার বোনের পাঠানো বিরিয়ানি কাবাব দেখে খুশি হলেন। কাবাবে কামড় বসিয়ে ছেলেকে জিজ্ঞেস করলেন, মুন্নির বাড়ির প্রোগ্রাম কেমন হয়েছে? ভালো হয়েছে, অনেক গেস্ট এসেছে, তোমরাও যেতে পারতে। রুটি চিবোতে চিবোতে বলল সে। যেতে পারেনি কারণ গতকালের দাওয়াতটা অনেক আগে থেকে দিয়ে রেখেছিল, আর আমার দোকানের রেগুলার কাস্টমার। আমি কথা দিয়েছিলাম তোর মাকে নিয়ে যাব। রক্তিম আর কিছু বলল না। ওর খাওয়া শেষ, উঠে যাবে তখনই আশরাফ বলল, তোর ফুফি একটা মেয়ের কথা বললো, মেয়েটাকে কি পছন্দ হয়েছে? রক্তিম উঠতে গিয়ে উঠল না, বসে রইল, কোনো উত্তরও দিল না। সঙ্গে সঙ্গে রেজওয়ানা বুয়াকে বাজার গোছাতে বলে চলে এসেছে। স্বামীর পাশের চেয়ারে বসেছেন। আশরাফ আবার বললেন, আমি তো তোর জন্য কমিশনার মেয়েকে পছন্দ করেছিলাম, এখন তুই যাকে পছন্দ করবি তার সঙ্গেই বিয়ের কথা আগাবো। রক্তিম টেবিলের উপর চোখ রেখে জিজ্ঞেস করলো, কমিশনার আঙ্কেলের মেয়ে কি করে? এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি? ওই তো আমাদের জয়ের বয়সী, কলেজে পড়ছে। ছোট তাহলে ফুপির সঙ্গেই কথা বলো। এত ছোট মেয়ে বিয়ে করব না। হয়েছে তো কি হয়েছে, বিয়ের পর বড় হবে। তাছাড়া পড়াশোনা তো আর বন্ধ হচ্ছে না, এখন এসেও মেয়ে পড়বে। আর বয়স বয়স ঢাকবে কি দিয়ে? আমার সঙ্গে একটা এইচএসসি পড়ুয়া মেয়ের বিয়ে, জেনারেশন গ্যাপ দেখবে না?
আমি উত্তরে গেলে মেয়ের দক্ষিণে যেতে ইচ্ছে হবে? এভাবে তো একটা সম্পর্ক চলে না বাবা। কেন, অনেকেই তো আরও কম বয়সী মেয়ে বিয়ে করে। তোর বয়স আর কত হয়েছে? 35 বছর বয়সী ছেলেরা আজকাল 16 বছরের মেয়ে বিয়ে করে। তাদের কি সংসার করতে সমস্যা হচ্ছে? বয়স কোনো ব্যাপার না, বরং মেয়ের বয়স কম হলেই ভালো, নিজের ইচ্ছে মতো চলাতে পারবি। আর কমিশনার মেয়েটাও ভালো, আমি দেখেছি। ঠিক আছে, তাহলে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ না কেন? ওর বিয়ের বয়স তো আরও অনেক আগেই শেষ হয়ে গেছে তোমার ভাষ্য মতে। রক্তিমের কথায় রানিয়া ভাইয়ের দিকে হা করে তাকিয়ে রইল। রেজওয়ানা নাস্তা খেতে খেতে নীরবে হাসলেন, আর আশরাফ কোনো মতে তুতলিয়ে বললেন, আমার মেয়ে পড়াশোনা শেষ করে বিয়ে করবে, ওর কথা আসছে কেন? আমি তো আমার মেয়েকে এখনই বিয়ে দিতে চাচ্ছি। আর তুই কেমন ভাই বোনের তুলনা করছিস অন্য একটা মেয়ের সঙ্গে? আমি আমার বোনের তুলনা কারোর সঙ্গে করছি না, তোমাকে আয়না দেখাচ্ছি। আমিও চাই আমার বোন পড়াশোনা শেষ করবে, স্বাবলম্বী হবে, তারপর বিয়ে। কিন্তু আব্বু, তুমি তো আমার কথা ভাবছো না। আমি কেন এত ছোট মেয়ে বিয়ে করব, যার পড়াশোনা মাত্র শুরু হলো, যার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না। আমার পছন্দ আমার মতোই ম্যাচিওর পারসন, কোনো বাচ্চা মেয়ে আমার পছন্দ নয়। গতকাল ফুপি যেই মেয়ের সঙ্গে পরিচয় করিয়েছে সেই আমার জন্য পারফেক্ট। সদ্যই অনার্স করেছে। আমার বিয়ে দিতে চাইলে আয়েশার ফ্যামিলির সঙ্গে কথা বলো। আমি অফিসে গেলাম, কথাবার্তা ফাইনাল হলে আমাকে জানিও। তার আগে বিয়ে সংক্রান্ত কোনো ঝামেলায় আমাকে ডাকবে না। রক্তিম বেসিনে হাত ধুতে ধুতে নৈরিতার চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। মনে পড়ল কক্সবাজারে আসা বলেছিল নৈরিতার বিয়ে ঠিক হয়ে আছে ওর কাজিনের সঙ্গে। নিশ্চয়ই কাজিনের সঙ্গেই মন দেয়া নেয়া চলছে। রুমে গিয়ে ল্যাপটপের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এলো। রেজওয়ানা থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আশরাফ মনক্ষুণ্ণ হলেন ছেলের প্রতি। কমিশনার তার বন্ধু মানুষ। কমিশনারের মেয়ের সঙ্গে রক্তিমের বিয়ের কথা তিনি প্রথমে বলেছিলেন। এখন যদি শুনে সে তার ছেলের জন্য অন্য জায়গায় মেয়ে দেখেছে, তবে খুব অপমানিত বোধ করবে, হয়তো সম্পর্ক নষ্ট হবে। কমিশনার রক্তিমকে অনেক পছন্দ করে, ইনিয়ে বিনিয়ে তার মনের কথাটা একদিন বলেও ছিল। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, আমি যে কমিশনারের কাছে তার মেয়েকে চেয়েছি, এখন তো দেখছি তোমার ছেলে আমার সম্মানের দফারফা না করে ছাড়বে না। কমিশনারের সঙ্গে কথা বলার সময় ছেলের মতামত নিয়েছিলে? বিয়ে করবে ও, সংসারও করবে ওই, তাহলে মেয়ে পছন্দ, ছেলেই করুক, আমাদের তো এখানে কিছু বলার নাই। যদি মেয়ে আর মেয়ের ফ্যামিলি ভালো হয়। আর তোমার কমিশনার তো নিজেও এক সময় গুন্ডা ছিল, এখনো কতগুলো গুন্ডা পালে। রেজওয়ানা উঠে চলে গেলেন রান্নাঘরে। বুয়াকে কাজের নির্দেশনা দিয়ে রুমে গেলেন। সকালে তার প্রেশারের ওষুধটা খাওয়া হয়নি, মাথা গরম হয়ে আছে। সংসারের দায়িত্ব পালন করতে করতে এখন আর ভালো লাগে না। রক্তিমের বউ এসে যদি কিছুটা দায়িত্ব তার সঙ্গে ভাগাভাগি করে, তবে হয়তো কিছুটা আরাম হবে। লাঞ্চ টাইমে রক্তিম তার অফিসের কয়েকজন কলিগের সঙ্গে অফিসের পাশের একটা রেস্টুরেন্টে এসেছে। এই রেস্টুরেন্টে প্রায়ই আসা হয় তাদের, তবে আজ এক কলিগের প্রমোশন উপলক্ষে খাওয়াতে নিয়ে এসেছে। রেস্টুরেন্টে মোটামুটি ফাঁকাই থাকে এ সময়। দুপুরে তেমন কাস্টমার থাকে না, শুধু কাছাকাছি কয়েকটা অফিস আর ইউনিভার্সিটি থাকায় অফিসের কিছু মানুষ আসে আর ইউনিভার্সিটির স্টুডেন্টসরা দল বেঁধে আসে। আবার কিছু প্রেমিক জুটেও জুটে যায়। তখন সাধারণ মানুষদের জন্য অস্বস্তির কারণ হয়ে যায়। আজও মোটামুটি ফাঁকাই বলা চলে। রক্তিমরা রেস্টুরেন্টের একদম সামনের সারির টেবিলে বসেছে। রেস্টুরেন্টের পেছনে একদল ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা বেশ হইচই করে খেতে বসেছে। রক্তিমের একজন কলিগ আফসোস নিয়ে বলল, হ্যাঁ, ইউনিভার্সিটি জীবনটা কত ভালো ছিল। সারাক্ষণ ক্লাস, বন্ধুদের আড্ডা, ঘোরাঘুরিতে কেটে যেত। কোনো টেনশন ছিল না, সংসারের ঝামেলা ছিল না। বাপের হোটেলে বিন্দাস খাও দাও ঘুমাও। অন্য একজন সায় জানিয়ে বলল, আর এখন সংসারের কত দায়িত্ব, বাজার করো, বাচ্চার খরচ, বউয়ের খরচ, বাবা মায়ের ওষুধ, মেডিকেল ইস্যু, কত কিছু নিয়ে বাবা লাগে। মাস শেষে হাত খালি থাকলেও কাউকে সে কথা বলা যায় না। তার কথায় বাকিরাও সহমত পোষণ করলো। একজন রক্তিমের উদ্দেশ্যে বলল, ফাহাদ সাহেব, যতদিন ব্যাচেলার আছেন ততদিন জীবনটা উপভোগ করে নিন। যেই দিন থেকে দায়িত্ব বেড়াজালের আটকে পড়বেন, সেই দিন থেকে জীবনের মানে বদলে যাবে। মেয়ে মানুষ মানেই প্যারা, তার চেয়েও বেশি হ্যাপা সংসার করা। বিয়ের পর শুরু হয় বউয়ের দখলদারি, শ্বশুর শাশুড়ির খবরদারি।
রক্তিম মুচকি হেসে বলল, তা অবশ্য ঠিক বলেছেন স্যার, তবে বিষয়টা একতরফা হয়ে গেল না। বিয়ের মাধ্যমে বাধা পড়ে দুটো মানুষ, তাহলে জীবনের মানে তো দুজনেরই একসঙ্গে বদলায়। দায়িত্ব তো শুধু একজনের জন্য না, দুজনের জীবনেই দায়িত্বের বোঝা চেপে বসে। তবে আমাদের সমাজে যেটা হয় তা হলো পুরো দায়িত্ব কোনো একজনের উপর চাপিয়ে দেওয়া হয়, হয় স্বামীর উপর নয়তো স্ত্রীর উপর। অথচ সংসারটা দুজনের, দুজন মিলে দায়িত্বগুলো ভাগাভাগি করে নিলে বোঝাটা হালকা হয়ে যায়। আচ্ছা স্যার, এই যে আপনার বাচ্চা অসুস্থ হয় তখন ওকে নিয়ে সারা রাত কে জেগে থাকেন, আপনি নাকি ম্যাডাম? রাত জেগে বাচ্চার যত্ন নেয় কে? আমি কেন জেগে বসে থাকবো? আমাকে সকালে অফিসে আসতে হয় না? সারা রাত জেগে থেকে সকালে অফিস করা সম্ভব? আর অফিসে না এলে কোম্পানি আমাকে এমনি এমনি বেতন দেবে? চাকরি না থাকলে, বেতন না পেলে সংসার চালাবো কি করে? ঠিক একই বিষয় কি স্ত্রীর ক্ষেত্রে চলে না? ম্যাডামকেও নিশ্চয়ই সকালে ঘুম থেকে উঠে পরিবারের সকলের জন্য নাস্তা তৈরি করতে হয়। আপনার অফিসের আগে নাস্তা টেবিলে সাজিয়ে রাখতে হয়, তারপর আবার বাচ্চাদের তুলে দাঁত ব্রাশ করানো, যুদ্ধ করে খাওয়ানো, দুপুরে রান্না, বাচ্চার গোসল খাওয়া, ঘুম পাড়ানো, ইত্যাদি ইত্যাদি আরও কত কাজ করতে হয়। এত কিছু করার পর নিজের জন্য সময় কোথায়? আবার আরেকটা রাত্রি জাগরণের প্রস্তুতি নাও। এই যে আপনি আমাদের সঙ্গে বসে গল্প করতে করতে লাঞ্চ এনজয় করছেন, একটা ফোন দিয়ে দেখুন ম্যাডাম হয়তো সেভাবে যে খেতেও পারছে না, কোনো মতে পানি দিয়ে ভাত গিলে ফেলছে। ওয়াও, ফাইয়া সাহেবের তো সংসার নিয়ে অনেক অভিজ্ঞতা দেখছি, আমাদের থেকেও বেশি। অভিজ্ঞতা অর্জনের জন্য প্রয়োজন সচেতনতা। এমন কোনো কথা নেই যে আমাকেও বিবাহিত হতে হবে। আপনার দৃষ্টিভঙ্গি যথেষ্ট। আমার আম্মুকে দেখেছি ছোটবেলা নিজের চাকরি সংসার সামলে আমার ছোট বোনকে সামলাতে। বাবা সবসময় একটু অন্যরকম ছিল, সংসারের দায়িত্বে তাকে পাওয়া যেত না, সংসারে টাকা দিয়েই তার দায়িত্ব শেষ। আম্মুকেই সব কিছু একা হাতে সামলাতে হতো। এসব দেখে আমার মনে হয়েছে সংসার তো একা আম্মুর নয়, বাবারও। তবে সে যদি আম্মুর সঙ্গে কিছুটা দায়িত্ব ভাগ করে নিত তবে আম্মুর কষ্ট অনেকটা কমে যেত। তাছাড়া বাবা সবসময়ই নিজের ইচ্ছা অনিচ্ছাকে প্রায়োরিটি দিয়ে চলতো। রক্তিমের কথা শুনে সবাই নীরব রইল। কিছু সময় নীরবতা ভেঙে বসে বলল, ফায়াজ সাহেব একদম ঠিক কথা বলেছেন, এভাবে কখনো ভেবে দেখিনি আসলে। আমার ওয়াইফ প্রতি রাতে 3-4 বার করে জেগে ওঠে বাচ্চার জন্য ফিডার বানিয়ে দেয়। বাচ্চা অসুস্থ হলে সারা রাত জেগে বসে থাকে। সকালে যদিও বুয়া আসে, কিন্তু নাস্তাটা তো ওকেই বানাতে হয়। এখন থেকে আমিও আমার বাচ্চাদের সময় দেব, স্ত্রীর কাজে সাহায্য করব। এরপর খেতে খেতে সবাই কতক্ষণ হাসি ঠাট্টা করলো। অফিসের কাজের ফাঁকে নিজেদের মধ্যে একটু এন্টারটেইনমেন্ট না করলে রিলিফ লাগে না। অফিসের ক্লায়েন্ট তনিমা মেয়েটাকে নিয়েও হাসি তামাশা আলোচনা করলো। মেয়েটা অফিসে এসেই ফায়াজ স্যারের খোঁজ নেয়, অফিসের ইয়াং স্টাফদের সঙ্গে খাতির জমানোর চেষ্টা করে। কথা বলতে বলতে সবার লাঞ্চ শেষ হলো। রক্তিম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কফি অর্ডার দিয়ে বসেছে, তখনই তার চোখ চলে গেল পেছনে বসা দলটার দিকে। বেশ হইচই করে খাওয়া দাওয়া চলছে। এতক্ষণ দলটার দিকে পেছন ফিরে বসায় দেখতে পায়নি এদের মধ্যেও নরিতাও আছে। একটা ছেলে খুব যত্ন নিয়ে মেয়েটার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে, টিস্যু এগিয়ে দিল, কোল্ড ড্রিঙ্কসের বোতলের ক্যাপ খুলে এগিয়ে রাখলো। এত যত্ন একটা মেয়ের প্রতি একটা ছেলের কখন থাকে তা সে জানে। তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে ভ্রু কুচকে চেয়ে রইল নরিতার দিকে। একটা ছেলে কিছু বলছে, অমনি সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। নরিতাও হাসছে, হাসতে হাসতে সম্ভবত মেয়েটার চোখে পানি চলে এসেছে। ওই তো ছেলেটা টিস্যু এগিয়ে দিচ্ছে। নরিতা টিস্যু হাতে নিয়ে চোখের উপর চেপে ধরল। ছেলেটা মাথা উঁচু করে চেয়ে আছে নরিতার দিকে। অন্য একটা মেয়ে একটা ছেলেকে রেগে মেগে এলোপাতাড়ি চড় থাপ্পড় মারছে। বন্ধুরা মেয়েটাকে সরানোর বদলে হাসির দমকে ফেটে পড়ছে। হাসতে হাসতে নরিতার চোখ গেল রক্তিমের দিকে। প্রথমে চিনতে না পারায় দৃষ্টি সরিয়ে নিয়েছিল, পরক্ষণে তাকাতেই চিনতে পারল। অফিসিয়াল ফর্মাল শার্ট প্যান্ট পরনে হাতা গুটিয়ে রাখা, চওড়া প্রশস্ত বুকের উপর টাই ঝুলে আছে,
চুলগুলো এলোমেলো নয়, বরং যত্ন করে গুছিয়ে রাখা। দেখে চোখ সরানোই যেন অসম্ভব হয়ে পড়েছে। মৃন্ময়ের ডাকে দৃষ্টি সরাতে বাধ্য হলো সে। কে খাচ্ছিস না কেন? ওদের জোকারি চলতেই থাকবে। তুই খাওয়া শেষ কর, ক্লাসের আর 15 মিনিট বাকি আছে। হ্যাঁ খাচ্ছি। বলে চামচ উঠিয়ে আবারও তাকিয়ে দেখলো রক্তিম কফি পান করছে, সঙ্গে আরো কয়েকজন লোক আছে। লোকগুলোকে দেখে বোঝা যাচ্ছে তারা অফিসের। রক্তিম কফিতে ঠোঁট লাগিয়ে আবারও আলগোছে চাইলো নদীতার দিকে। মেয়েটা এখন তাকিয়ে দেখছে। কফি শেষ হলে আর দেরি করলো না, বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। নরিতা নিজের ফোনটা হাতে নিয়ে বন্ধুদের কথা বলার অজুহাতে রেস্টুরেন্টের বাইরে চলে এসেছে। দূর থেকে দেখলেও রক্তিম কোন দিকে যাচ্ছে। রক্তিমের অফিস পাশেই হওয়াতে বিল্ডিংটা চিনে নিতে পারলো। শহরের শীত একেবারে অন্যরকম হয়। শহরের শীতের সকালটা গ্রামীণ পরিবেশের মতো আমেজের নয়, বরং একটু ভিন্ন আঙ্গিকেই কাটে। শীতের সকালে শহরবাসীর ঘুম বিভিন্ন দেশি বিদেশি পাখির কলরবে না ভাঙলেও ভাঙে কাকের কর্কশ ডাকে। এখানে দেশ বিদেশ থেকে অতিথি পাখি উড়ে আসে না, তবে দাঁড় কাকের কা কা শব্দে কান ঝালাপালা হয় ঠিকই। গ্রামের মতো কুয়াশা ভেজা ঘাসের উপস্থিতি নেই, নেই খেজুরের রস খাওয়ার প্রতিযোগিতা। তাই শীতের কুয়াশা ভেজা সকালটা শহরবাসী ঘুমের মধ্যেই কাটিয়ে দেয়। এখানে কুয়াশা নামলেও তার ভেতর লুকিয়ে থাকে গাড়ির হেডলাইটের আলো। মিষ্টি ঘ্রাণের পরিবর্তে অক্সিজেনে মিশে থাকে বাসের বিষাক্ত ধোঁয়া। বিকেল হতেই আশা ডাইনিংয়ে বসে পিৎজার ডো তৈরি করছে। পাশে বসে আছে মা আর ভাবি শিলা। ভাবি তার বাবার বাড়ির গল্প করছে। গত সপ্তাহে তার ভাই ভাবি চলে এসেছে বিদেশ থেকে। ভাই ফোন দিয়ে বলেছে তাকে কয়েকদিন গিয়ে থেকে আসতে। শীতের সূর্য আরও ঘন্টা খানেক আগেই কুয়াশার ঢাকা মেঘের আড়ালে লুকিয়ে গেছে। সন্ধ্যা হব হব করছে। কিছুক্ষণের মধ্যেই মসজিদ থেকে মুয়াজ্জিন মাগরিবের আজান দেবে। ফিরোজা বানু গায়ে চাদর জড়িয়ে জড়সড় হয়ে চেয়ারে বসে আছেন। আশা দুহাতে পিৎজার ডো টেনে টেনে মাখাতে লাগলো। সে বলল, তুমি যাও ভাবি, মাকে আর ভাইয়াকে আমি দেখব। তুমি নিশ্চিন্তে কয়েকদিন গিয়ে থেকে এসো। তোমার ভাইয়াকেও যেতে বলেছে, সেও তো শ্বশুরবাড়ি যায়নি অনেক দিন ধরে। আচ্ছা, মাকে তাহলে নিয়ে আসবো আমার বাসায়। 90 বছর বয়সী বৃদ্ধা ফিরোজা বানু মুখ ভোতা করে বসে আছেন। মেয়ে আর ছেলের বউয়ের কথা তার কানে যাচ্ছে না। তার চোখ আটকে আছে ড্রয়িং রুমে ঝুলানো ফটো ফ্রেমের উপরে। মেয়ের একটা সুখী সমৃদ্ধ সংসার ছিল। জামাই হিসেবে শামস খারাপ ছিল না, বরং যেন একটু বেশি ভালো ছিল। একটা সমস্যা ছিল, কিন্তু সেটাও আসলে সমস্যা নয়, যার যার মনোভাবনা। দেয়ালে ঝুলানো একটা ছবিতে আশা আর শামসের বিয়ের ছবি, আরেকটাতে শামস, আশা, নরিতা একসঙ্গে দাঁড়িয়ে আছে। নরিতার ছোটবেলার অসংখ্য ছবি বাবা মার সঙ্গে। ছবিগুলো ছানি পড়া ঝাপসা চোখে দেখতে দেখতে তার বৃদ্ধ চোখে জলে ভরে এলো। মেয়ের দিকে ফিরে চাইলেন। এখনো মেয়েটা কত সুশ্রী সুন্দর দেখতে। কে বলবে এই মেয়ের বয়স 40 পেরিয়েছে মাত্র। বিধবা শুনে অনেকেই বিয়ের প্রস্তাব দেন। শহরের ধর্নাঢ্য ও অভিজাত পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। পাশাপাশি খারাপ লোকেরাও ছুকছুক করার চেষ্টা করে, কিন্তু তারা এই এলাকার প্রায় শতক সময় ধরে বসবাস করে আসছে বলে এলাকায় খানিকটা প্রভাব এখনো আছে। এলাকার লোকজন এখনো ওনাদের সম্মান দিয়ে চলে। যেতে পরে কেউ ঝামেলা করতে আসে না। তিনি মেয়েকে ডাকলেন, আশা, আশা। আশার ডো মাখানো শেষ। ডোটা গোল করে বলে রেখে উপরে তেল ব্রাশ করে ঢেকে টেবিলে রেখে দিল। মায়ের ডাকে চোখ তুলে চাইল। ফিরোজা একবার ছেলের বউয়ের দিকে তাকালেন, আবার মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিছু ভেবেছিস তোর ভাবি যে কথাটা বলেছে? হ্যাঁ, বললাম তো ভাবিরা চলে যাক, তোমাকে নিয়ে আসবো এখানে। প্রয়োজনে আমি ছুটি নেব কয়েকদিনের জন্য। এই কথা না, তার আগে যে কথাটা বলেছে। আশা ফিরোজা বানুর মুখের দিকে চেয়ে রইল, তারপর কঠিন মুখভঙ্গি করে উঠে যেতে যেতে বলল, আমি এই বিষয়ে কোনো কথা বলতেই চাইছি না। ভাববো আবার কেন? আশার ভাবি পেছন পেছন উঠে এলো। আশা চুলায় প্যান বসিয়েছে। পিৎজার জন্য কেটে সিদ্ধ করে রাখা ভেজিটেবল চিকেন অল্প আছে ভেজে নেবে। ততক্ষণে ডো পুরোপুরি তৈরি হয়ে যাবে। ভাবি বলল, তোমার নিজের জন্য ভাববে আশা। কত হলো তোমার বয়স? নৈরও দেখতে দেখতে বড় হয়ে গেছে। আজ বাদে কাল মেয়ের বিয়ে দেবে, তখন বুঝবে একাকিত্ব কতটা কষ্টের। এজন্য সময় থাকতে নিজের জন্য ভাবা অন্যায় নয়। আর নৈরতারও বিয়ের বয়স হয়েছে।
তোমার ভাইয়ের কাছেও তো অনেক বড় বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসে। এখন তোমরা দু বোন যখন ছেলেমেয়ের বিয়ে দেবে বলে ঠিক করে রেখেছো, তখন তো আর অন্য কোথাও ছেলে খুঁজতে হবে না। আর তোমার বিয়েতেও আপা আপত্তি করবে না? ভাবি, না, আমি নিজের বিষয়ে কথা ভাবছি না, আর না মেয়ের বিয়ের কথা ভাবছি। আপা নরিতার কথা বলেছে, আমিও আপত্তি করিনি। আপা যদি ওকে ছেলের বউ করে না নেয়, তবে আমি অন্য কোথাও ছেলে দেখব। নরিতার জন্য ভালো ছেলের অভাব হবে না নিশ্চয়ই, তবে এখনই নয়। পড়াশোনা শেষ হলে, তানজিবের সঙ্গে বিয়ে হলেও স্টাডি কমপ্লিট করার পর। তানজিব আমার নিজেরই ছেলে। সেজন্যই বলছি, এখানে সবাই তোমার নিজের, তাই আপত্তির কোনো কারণ দেখছি না। লোকটা তোমাকে পছন্দ করেছে, তোমার ভাইয়ের কাছে প্রস্তাব দিয়েছে। বিপন্তিক মানুষ, একটাই ছেলে, দেশের বাইরে পড়াশোনা করছে। এলাকার মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসছে। নরিতা ঘুম ঘুম চোখে নিজেদের রুম থেকে উঠে এসে কিচেনে উকি দিয়ে মা আর মামিকে কথা বলতে দেখে চলে গেল। যেতে যেতে শুনল মা তার বিয়ের কথা বলছে, কিন্তু তানজিম ভাইয়ার কথা কি বলছে। ঘুম থেকে উঠে আসায় মাথা এলোমেলো হয়ে আছে। নানিকে ডাইনিংয়ে বসে থাকতে দেখে জোরে ধরে বলল, বুড়ি হেঁটে হেঁটে চলে এসেছো, তোমার কষ্ট হয়নি? জাবানু বয়সের ভারে কাঁপতে থাকা কুচকে যাওয়া হাত নাতনির মাথায় রাখলেন। মুচকি হেসে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।